দু রকমের মানুষ সমাজের ক্ষতি করতে পারে। এক, যে জানে কিন্তু কথা বলে না, আর দুই, যে জানে না কিন্তু কথা বলে। বিগত সময়গুলোতে এমন অনেকেই জানতেন অনেক সত্যকে, কিন্তু পারেননি তুলে ধরতে। কারণ কোনো কথা সরকারের বিপক্ষে গেলে তাকে নয়তো তার পরিবারের কাউকে হতে হয়েছে জেল, জুলুম, নির্যাতন, হয়রানি আর গুমের শিকার। এত কিছুর পরেও তারা চেয়ে পাননি সঠিক বিচার, বলতে গিয়েও পারেননি না বলা হাজারো কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএ টিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর 18 ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের উদ্ধারকারী দলের সদস্য ক্যাপ্টেন শাহনাজ জাহান। আমরা তার মুখ থেকে শুনব বিগত সময়ে বলতে না পারা বেশ কিছু অপ্রিয় সত্য। জনাব মিসেস শাহনাজ, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে, এবং একই সাথে আমি আসলে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমার সামনে বাংলাদেশ সেনাবাহিনীর একজন নারী অফিসার বসে রয়েছেন। আমি এটাই দিয়ে শুরু করতে চাই যে এই যে আমাদের সমাজে এত প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা পরিবারের ভেতরেও থাকে, নারীদের এখানে জব করা যাবে না, সেখানে যাওয়া যাবে না, এত প্রতিবন্ধকতা পেরিয়েও আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে কিভাবে এলেন এবং পরিবারের সাপোর্ট এটার পেছনে কতখানি ছিল? অনেক ধন্যবাদ দর্শকদেরকে। আসসালামু আলাইকুম। খান ভাই যেটা বলছিলেন যে আমাদের দেশের যে সীমাবদ্ধতা, এটা সত্যি, বাট আমার নিজের পরিবারে যদি কথা বলি, আমাদের পরিবারে আসলে একটু অন্যরকম বলতে হবে। মানে শুধু মানে মেয়েদের ব্যাপারে অনেকটাই লিবারেল। আমার অনেক কাজিন ফিমেল তারা আছেন, বিভিন্ন জায়গায় উচ্চপদস্থ জায়গায় তারা চাকরি করেন। আমার আব্বা সরকারি কর্মকর্তা ছিলেন, আম্মা হাউসওয়াইফ ছিলেন, কিন্তু উনি সবসময় চাইতেন যে তার ছেলেমেয়েরা সবাই সুপ্রতিষ্ঠিত হোক। এবং স্পেশালি আমি তো ক্যাডেট কলেজে পড়েছি, 1996-এ ক্যাডেট কলেজে পড়েছি। যখন আমরা ক্লাস 10-এ উঠলাম তখন আমরা দেখলাম যে আমাদের সিনিয়র আপারা প্রথম নেভিতে নেওয়া শুরু হলো, মানে 2000 সালে। তখন থেকেই প্রথম সেনাবাহিনীতে নেভিতে মেয়েরা যাওয়া শুরু করলো। তখন আমার আম্মা খুব ইচ্ছা প্রকাশ করলেন যে মামনি, আমিও চাই যে তুমি এখানে যাও। আপনার আগ্রহ তখন? আমার আগ্রহ আসলে খুব কম ছিল। আমি পড়তে বেশি পছন্দ করতাম, দৌড়াদৌড়ি, স্পোর্টই খুব একটা ছিলাম না। পড়াশোনা করার আগ্রহ ছিল এবং আমি বুয়েটের আর্কিটেকচারিতে দিয়েছিলাম, এটা আমার হয়েছিল, আর সেনাবাহিনীতে দিয়েছিলাম। আরেকটা ইচ্ছা ছিল যে ঢাকা ভার্সিটির ফিজিক্সে পড়ার, মানে যে কোনো এই অপশনগুলো আমার সামনে ছিল। তো ঢাকা ভার্সিটির পরীক্ষা হওয়ার আগেই আমার আইএসএসবির রেজাল্ট পাবলিশড হয় এবং তখন আম্মা একদম গো ধরে বসে যে না, এখানে যেতেই হবে। এবং তার মেইন ইয়েটা ছিল যেটা, সেটা আমার মনে আছে যে আমি বলছিলেন যে মামনি, তুমি হয়তো বা অন্য কোনো প্রফেশনে গেলে অনেক পয়সা করতে পারবে অথবা তোমার ভালো ডিগ্রি হবে, কিন্তু এইরকম সৎ চাকরি, সৎ কথাটা বলেছিলেন যে মানুষ এত সম্মান করে। সেই আপনি যে 2000-2003-এর কনটেক্সটের কথা চিন্তা করেন, সেই সময় সমস্ত কিছুতে ভরসা কেন্দ্রবিন্দুই ছিল সেনাবাহিনী। দেশে কোনো ডিজাস্টার হচ্ছে কি হচ্ছে, সম্মানের ভীষণ একটা জায়গায় সেনাবাহিনী ছিল। তো তুমি যদি সম্মান চাও, সৎভাবে জীবনযাপন করতে চাও, দেশের জন্য যদি তুমি কাজ করতে চাও, তাহলে এটার কোনো অল্টারনেটিভ নাই। মেয়েরা চান্স পায় না, আমাদের সময় সুযোগ ছিল না। তুমি চান্স পেয়েছো, তুমি কেন যেতে চাচ্ছ না? আমি লিটারেলি কান্না করেছি যে যেতে চাই না, আমি বুয়েটে যেতে চাই, এটা বলেছিলাম। পরে ভাবলাম ঠিক আছে, আম্মা এত করে যখন চাচ্ছেন। এবং একটা স্যাডই আমার মনে আছে যে আমি কিন্তু সেনাবাহিনীতে ঢোকার 3 দিনের মাথায় আমার আম্মা মারা যান, এবং আম্মাকে কবর দিয়ে 7 দিন পরে ফেরত এসে আমি সেই ভয়ঙ্কর কঠিন ট্রেনিং সম্পন্ন করি। এবং আমার ওইটাই এটা ছিল যে আম্মা এটা চেয়ে গিয়েছেন, আই হ্যাভ টু গেট মাই র্যাঙ্ক। এবং যতদিন আমি সেনাবাহিনীতে চাকরি করেছি, যদিও ক্যাপ্টেন পর্যন্ত ছিলাম, কিন্তু আমি এটা মাথায় রেখেছি যে না, আমার সম্মান এবং সততার জায়গাটা, যেটার জন্য আম্মা আমাকে আসতে বলেছেন, সেই জায়গাটা আমাকে রাখতে হবে। আপনার আম্মার প্রতি আসলে অনেক শ্রদ্ধা, এবং আমার মনে হয় আপনার এই কথাগুলো শুনে আসলে আমাদের দেশের যারা নারীরা আছেন অনেকেই হয়তো বা অনুপ্রাণিত হবেন। এই যে আপনার আম্মার অনুপ্রেরণায় যে বাংলাদেশ সেনাবাহিনীতে আসা এবং দীর্ঘদিন কাজ করেছেন, অনেক চড়াই উতরাই পেরিয়েছেন, অনেক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে একটি ঘটনা 2009 সালের 25শে ফেব্রুয়ারি, আমাদের বাংলাদেশের ইতিহাসে সবথেকে কলঙ্কিত যে অধ্যায়, পিলখানা হত্যাকাণ্ড। আপনি নিজেও তখন সেনাবাহিনীতে ছিলেন, আপনি দেখেছেন। এই যে বলা হয় যে বিডিআর বিদ্রোহ কিংবা হত্যাকাণ্ড, এই যে কথাগুলা নিয়ে আসলে এখনও আমরা অনেকটা দ্বিধাদ্বন্দ্বে থাকি। এটা কি আসলে বিদ্রোহ, হত্যাকাণ্ড, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড?
ওয়েল অ্যাজ আই অলওয়েজ সে যে আমি যখন কোথাও কথা বলি আমি নিজের বিশ্বাস এবং নিজের যে গবেষণা আমার নিজস্ব একটা পদ্ধতি আছে যে কোনো বিষয় নিয়ে স্টাডি করার এবং যেটা আমি বিশ্বাস করি আর কিছু অনেকের সাথে ডিসকাসও করি সেটাই আমি সবসময় বলার চেষ্টা করি, নট বিং বায়াসড। অর আমি তো কোনো দল করি না, হয়তো আপনি জানবেন কিনা জানেন, আমি কোনো দলের সাথে সংশ্লিষ্ট না। এবং যেটা বললে আসলে আমার দেশের কাজ হবে, সত্য বললেই মানুষের কাজ হবে, এটা আমাদের বুঝতে হবে যে সত্য প্রকাশিত হলে কাজ হবে, সেটাই আমি বলার চেষ্টা করি। সেখান থেকে আমি বলতে পারি যে এটা ছিল একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। 2007 থেকেই এর পেছনে টাকা মিটিং করা, সূত্রপাত করা, এটার পেছনে $1 মিলিয়ন ইনভেস্ট করা হয়েছে। এখানে যাদেরকে কিছু কিছু জওয়ান, মেইন কিলিং তো বাইরে থেকে এসে করেছে, কিন্তু ভেতরে যেসব জওয়ানরা সাপোর্ট করেছিল ওদের কিন্তু টাকা দেওয়া হয়েছে। এবং এমনও দেখা গেছে যে ওই ক্যাশ টাকা মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে, এটা আমরা আরেকটা প্রোগ্রামে বলেছিলাম। তো মানে ওই দিনই যেদিন আপনার কিলিং সেই দিনও মাটিতে আমরা ক্যাশ টাকা দেখে মানে অনেকে দেখেছেন। তো এই যে জিনিসগুলো, তা আপনার বিদ্রোহ হয় কি যে আপনি হঠাৎ করে রেগে গেলেন, একটা লোক ডাকলো, আপনি রেগে গিয়ে কয়েকজনকে মেরে ফেললেন বা একটু আগুন ধরালেন, কিন্তু ওইভাবে হয়নি, কিন্তু খুব পরিকল্পিতভাবে। এখানে কমান্ডো করার অফিসার যিনি কবরস্থানে লুকিয়ে আছেন তাকে বের করে মেরে ফেলেছে। মানে এটা কয়েকজন বিদ্রোহীর পক্ষে সম্ভব না, আনটিল দে আর ভেরি ট্রেন্ড, ভেরি মাচ ওয়েল ডিরেক্টেড, এবং এটার পেছনে অনেক আগে থেকে পরিকল্পনা থাকে। এমনভাবে ছাড়া অতগুলো অফিসারকে মেরে ফেলে, 71-এও তো আমরা শুনলাম যে এটা পসিবল হয়নি, বাট হাউ ডিড ইট পসিবল? যে এখানে এটা কি কেবলই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল আপনার কি মনে হয়, বা আপনি যেটা জানেন? রাজনৈতিক ইয়ে তো ছিলই, ওই সময়কার যে ফ্যাসিস্ট যে গভর্নমেন্ট মাত্র ইলেকশন করে তারা এসেছিল, তাদের প্রত্যক্ষ মদদে এটা হয়েছে। কিন্তু সবচেয়ে আনফর্চুনেট হচ্ছে যে এখানে অন্য দেশের, ভিন্ন দেশের মদত ছিল বলে আমাদের কাছে পার্শ্ববর্তী দেশের আমরা প্রতীয়মান হয়, এবং ভেতরেরই এই যে তোরাবালি তাদের কল লিস্টে দেখা গেছে তারা পার্শ্ববর্তী দেশের সাথে কথাবার্তা বলেছে, এবং এই ধরনের অনেক, অবশ্যই এটা কমিশন প্রকাশ করবে। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক যে রাজনৈতিক কারণে হতেই পারে। যে আমি সবসময় বলি যে আপনি দেশের মধ্যে আপনার দুইটা দল, তাদের মধ্যে মতভেদ থাকতে পারে, তাদের মধ্যে কথা কাটাকাটি থাকতে পারে, কিন্তু আপনি যখন নিজের দেশের মানুষ মেরে ফেলবেন অন্য দেশের মদদে এবং তাদের ইন্টারেস্ট রক্ষা করতে গিয়ে, দিস ইজ আনপ্যারালাল মানে ইনসিডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। আফ্রিকাও তো এটা হয় না ভাই। আফ্রিকায় নিজেরা ওরা মারামারি করে, ওরা কাটাকাটি করে, ওরা তো অন্য দেশের কারণে নিজের ভাইকে মারে না। এই যে আপনি বলছিলেন যে অন্য দেশের জন্য বা অন্য দেশের স্বার্থ রক্ষার জন্য, এবং কিছুক্ষণ আগে এটিও বলছিলেন যে এই যে কিলিং মিশনে অংশ নিয়েছিল বাইরে থেকেও লোক আনা হয়েছিল। তো এই যে 25-26 2 দিন ধরে যে হত্যাযজ্ঞটি চলল, এর মধ্যে আপনার কি মনে হয় 2 দিনের মধ্যে কি আসলে সম্ভব হতো না অনেক অফিসারকে বাঁচানো? আপনাদের কি এমন কোনো নির্দেশনা ছিল না, বা আপনারা কি এমন কোনো অনুমতি পাননি তখন, যেহেতু আপনি উদ্ধার ছিলাম? রাইট, অবশ্যই ছিল। এবং আপনার মানে আমাদের আর্মিকেও মুভ করানোর দরকার ছিল না। যখন সকাল 9টায় প্রথম, মানে এটা যদি রেগুলার ঘটনা হতো আর কি, যেরকম যে একটা নর্মাল একটা বিদ্রোহ হচ্ছে, ঠিক আছে, কিছু জওয়ান যে কোনো কারণেই হোক ইয়েকে ঘিরে ফেলেছে, আপনার পিলখানার যে দরবার হলকে ঘিরে ফেলেছে, তারা চিৎকার করছে, ওখানে কাছে র্যাবের ব্যাটালিয়নগুলো ছিল, ওরা ঢুকেই তো গুড এনাফ ছিল এদেরকে নিউট্রালাইজ করার জন্য। সেখানে আমরা সেনাবাহিনীর 3-3টা ব্রিগেড ঢাকায় আমরা মুভ করেছি। আমরা 25 তারিখ সারাদিন মাঠে, 26 তারিখ সারাদিন আমরা আবাহনীর মাঠে। আমাদেরকে আমরা অনুমতির অপেক্ষায়, যে ভেতরে কি হচ্ছে, বলা হচ্ছে যে সবাই বেঁচে আছে, ভেতরে এখনও হচ্ছে, এটা রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতারা যাচ্ছেন, তারা জওয়ানদের সাথে কথা বলছেন, বের করে নিয়ে আসবেন। উই ট্রাস্টেড দ্য গভর্নমেন্ট অ্যাট দ্য টাইম, এবং ইভেন আওয়ার চিফ, আমরা তো সবাইকে বিশ্বাস করে ওখানে ছিলাম। ওইটাই আমাদের শিক্ষা আসলে সেনাবাহিনীতে, যে কমান্ডকে ফলো করা। কিন্তু আমরা এটা ঘুণাক্ষরেও চিন্তা করিনি যে এই আগে থেকে টাকা পয়সা দিয়ে বাইরের কিছু নোংরা রাজনীতিবিদ, তারা আগে থেকে পরিকল্পনা করে বাইরে থেকে লোক হায়ার করে প্লেনে করে এনে সকাল 9টায় তাদেরকে ঢুকিয়ে এনাদেরকে সকাল 10টার মধ্যে মেরে ফেলেছেন। ম্যাক্সিমামই ওই প্রথম দিনই মারা গেছেন, কয়েকজন লুকিয়েছিলেন, এদিক সেদিক লুকিয়েছিলেন, এদেরকেও মানে দে মেড শিওর যে ইচ অ্যান্ড এভরিবডি শুড বি ডেড। কারণ কেউ যদি বের হয়ে করেন, আপনার মানে স্টেটমেন্ট দেন, সেটা তাদের জন্য আরও ভয়ঙ্কর হতো। সো ওই একটা দিন আমার ধারণা তারা এক্সট্রা রেখেছিলেন, যে যেই লোকগুলিকে খুঁজে খুঁজে মারতে হবে তাদেরকে তারা মেরেছেন। সো দ্যাট হ্যাপেন্ড। আচ্ছা, তাহলে এই যে আপনি বললেন যে বাইরে থেকে যে লোকের বিষয়টি, তো আমরা সম্প্রতি বিভিন্ন জনকে বলতে শুনছি, যেটি এতদিন বলতে পারেননি হয়তো বা অনেকেই, যে ওখানে আসলে হিন্দি ভাষাভাষী মানুষের কথা শুনেছেন, বা ভিন্ন যে ভাষার
ব্যবহার বা চর্চা, যেটি আমাদের দেশের মানুষ অভ্যস্ত না, এই বিষয়টা তাহলে কতখানি সত্য? এটা হওয়ার খুব সুযোগ আছে, যদিও আমি আমার কানে শুনিনি, কিন্তু আমরা যখন প্রথম ঢুকি, আমি অ্যাজ আই সেড যে আমরা 27 তারিখ সকালবেলা ঢুকেছিলাম, সেখানে কিন্তু ওই যে ওখানে যারা প্রেজেন্ট যেসব সৈনিক ছিল, তারপরে কিছু জেসিও ছিল, তারা বলছিলেন যে স্যার বাইরে থেকে লোক আসছিল, স্যার বাইরে থেকে লোক আসছিল, ওই যে রেড ক্রসের একটা ইয়ে দিয়ে, মাইক্রোবাস দিয়ে, অ্যাশ কালারের মাইক্রোবাস দিয়ে সকালবেলা লোক আসছিল। এবং আমি এরপরেও প্রমাণ পেয়েছি যে বিভিন্ন ইয়েতে যে ওরা হেলমেট পরা ছিল 6-7 জন লোক, ওরা ঠিক বিডিআর পিলখানা যেখান থেকে শাকিব স্যারের লাইন ধরে বের হলেন, তার সামনে কিন্তু হেলমেট পরা কতগুলো লোক ছিলেন বসে, এবং ওনারাই ফার্স্ট ফায়ার ওপেন করে এদেরকে মারেন। এমনটাও শুনলাম যে তাদের দেরি হয়েছিল দেখে, মানে তাদের যে মাইক্রোবাসটা যে সময় আসার কথা সেটা দেরি হয়েছিল দেখে ইয়াটার টাইমটাও কিছুটা পেছানো হয়েছিল বা এরকম, মানে দেরি করানো হয়েছে একটা সৈনিককে দিয়ে, একটা সৈনিক কিছুক্ষণ অ্যাক্টিং করলো। সব কিছু মিলে যে ওরা যে ধরনের বর্ণনা দিচ্ছে, এবং এই কিলাররা যখন বের হয়ে যখন পালায়, সেই সময় একটা এয়ারক্রাফট লেট করেছিল। এগুলো অবশ্য আমি কমিশনে গিয়ে বলেছি যে এটা বের করা দরকার, যে ওই সময় কোন এয়ারক্রাফট লেট করেছিল। সেই এয়ারক্রাফটকে লেট করানো হয়েছিল যাতে কিলাররা বের হয়ে যেতে পারে দেশ থেকে। চিন্তা করে দেখেন, একটা এয়ারপোর্টের ভেতর দিয়ে এসব ঘটনা, এপিবিএন আছে, সবাই আছে, সুপরিকল্পিত না হলে এটা সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এই যে অন্য কোনো দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের সেনাবাহিনীকেই কেন বেছে নেওয়া হলো, আপনার কি মনে হয়? ওই সময়টাতে তো আসলে আমাদের মানে দেশের মাথার, যে বললাম যে সম্মানের জায়গা, মুকুটের মানে মাথার মুকুট ছিল সেনাবাহিনী। সত্যি কথা বলতে আপনার এই যে 57 জন অফিসার, তাদের প্রত্যেকের যদি প্রোফাইল দেখেন, তারা ছিলেন চমৎকার দেশপ্রেমিক এবং প্রচণ্ড প্রফেশনাল অফিসার। গুলজার স্যারের কথা ধরেন বা যে কোনো অফিসার, জেনারেল শাকিব স্যারের কথা ধরেন, এবং তারা যে বর্ডারে যেই দায়িত্বে ছিলেন, তারা কিন্তু খুব কঠোর রোল প্লে করেছেন, এবং ওনারা কোনো রকম চোরাচালানি অ্যালাউ করেন নাই, কোনো কিছুই হতে পারছিল না। সুতরাং যাদের ইন্টারেস্ট মোটিভ দেখেন আপনি, যাদের ইন্টারেস্ট, তারা তাদেরকে হ্যান্ডপিক করেছে, হ্যান্ডপিক করে এক জায়গায় পোস্টিং দিয়েছে। 3 মাসের ভেতরে সবার পোস্টিং হয়েছে। আমি এটা অনেকবার বলেছি, যে কমিশনকে বলেছি যে এই লিস্টটা চাইলেই তো হয়, যে এই 57 জনের পোস্টিং লিস্ট কোথায়। আচ্ছা, ইউ সি দ্য লিস্ট। আপনি গত 6 থেকে 3 মাসের মধ্যে আপনি সবাইকে এক জায়গায় করেছেন, তারপর আপনি তাদের এখানে একটা কিলিং মিশন হলো। আমি বলতে পারি কাকতালীয়, কয়টা জিনিস আপনি কাকতালীয় বলবেন? কিছু তো বটেই। তো আমার মনে হয় সেনাবাহিনীকে বেছে নেওয়া হয়েছে যে দেশ আমাদেরকে দুর্বল করতে চায়, তারা দেখেছে যে এদের সবচেয়ে শক্তিশালী দিকটাই হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সবচেয়ে ভালো অফিসারগুলোকে মেরে যদি ফেলি, বাকি যেগুলো ভালো অফিসার এরা চাকরি ছেড়ে দেবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আরেকটা পার্টি হচ্ছে ডিমোরালাইজড হয়ে মাথা নিচু করে চাকরি করবে। যারা ডিসকোয়ালিফাইড বা ধর নন কোয়ালিফাইড, এদেরকে ওরা টেনে টেনে ভালো জায়গায় নিয়ে আসবে, ওদেরকে ওরা মানি অফার করবে, মদ অফার করবে, করে ওরা সেনাবাহিনীটাকে আগে দুর্বল করেছে, এরপরে করেছে পুলিশ, এরপরে ফুল গভর্নমেন্ট, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট হতে পেরেছে বিকজ অফ দ্যাট পার্টিকুলার মিশন। এবং এই কারণেই সেনাবাহিনীকে তারা বেছে নিয়েছে। আপনি কোথায় আগে আঘাত করবেন? এখন তো আর ওয়ার, আগে যেরকম চেঙ্গিস খানের আমলে ওয়ার হতো যে আক্রমণ বলে যুদ্ধ করতো, এখন তো এইভাবে হয় না, এখন তো টেকনিক্যাল। আপনি আপনার ইন্টেলিজেন্স দিয়ে বের করবেন যে এই দেশের শক্তিশালী পার্ট কী। আপনার ইকোনমি হলে ইকোনমি ভেঙে দাও, আর্মি সবচেয়ে শক্তিশালী হলে আর্মিকে ভেঙে দাও। আই থিঙ্ক দে হ্যাভ ফাউন্ড আউট যে এই আর্মিটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পার্ট। সো ওইখানে তোমরা হিট করো। সো দিস ওয়াজ অ্যান ওয়ার অ্যাক্ট, এর একটা ওয়ার জোন ছিল যেখানে এতগুলো অফিসার মারা গিয়েছে। এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে 27 তারিখে আপনারা ভেতরে যাবার অনুমতি পেলেন, এবং ততক্ষণে তো এই কিলিং মিশন শেষ আপনারা যখন ভিতরে গিয়েছেন। প্রথম ভেতরে যাবার পরে এমন কিছু কি আপনার নজরে এসেছিল যেটি আপনার কাছে অস্বাভাবিক মনে হয়েছে বা এই সন্দেহের জন্মটা দিয়েছে যে এটি পরিকল্পিত হতে পারে? এক্স্যাক্টলি, মানে কয়টা বলবো। প্রথমত যে ঢোকার পথে যে আমি বললাম যে আমার সামনে একটা ব্ল্যাক গাড়ি গিয়েছিল, তো আমি জিজ্ঞেস করলাম এমপি চেকপোস্টে, ওরা বলে যে FBI থেকে নাকি ইনভেস্টিগেশন করতে কেউ একটা টিম এসেছে। ভেতরে ঢুকে একটা বৃষ্টি, ভয়ঙ্কর একটা বাজে গন্ধ, আমি এখন এই গন্ধটা মাথা থেকে সরাতে পারি না, যে কারণে আমি কখনো পিলখানে যেতে চাই না। মানে একটা পোড়া গন্ধ, মানুষ পোড়া গন্ধ বা কিছু একটা মানে পুরো এরিয়াতে একটা নারকীয় বৃষ্টি একটা গন্ধ ছিল, এবং মনে হচ্ছিল যে কোথাও কোনো ডিসিপ্লিন নেই। মানে আপনার যেরকম হওয়ার কথা ছিল যে শত শত চ্যানেল ভেতরে ঘুরবে, অথবা মানুষ থাকবে, অথবা আপনার সেনাবাহিনীর অনেক লোক থাকবে, ওরকম না। মানে অ্যাজ ইফ এখানে মানে একটা কি যেন একটা রাগ ঢাক চলছে। এই একটা সিআইডি ইউনিট, সিআইডি ইউনিট, তারা অফিসার মেসে, হু আর সিআইডি, আর্মির কোনো মানে প্রতিষ্ঠানে তো আপনার পুলিশের ইয়ে থাকার কথা না। এই আব্দুল কাহার আকন্দ নামে এক ভদ্রলোক, মানে বেসিক্যালি নোবডি। ওকে,
তো তাকে আনা হয়েছে, মানে আপনি 57 জন অফিসারের মৃত্যুর জন্য তো আপনার একটা সিআইডির একটা ছোট্ট টিম কাজ করলে হবে না। এখানে তো আপনার অনেক ইম্পর্টেন্ট টিমকে নিয়ে আসতে হবে, আরও বড় মানে অপারেশনাল টিম দরকার ছিল। ওরা এক কোনায় বসে আছে, আমাদেরকে কোনো ওইভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা এসেছিলামই 2 জন অফিসার আমার ইউনিট থেকে, আর কিছু সৈনিক নিয়ে এসেছে। আমাদেরকে বলা হয়েছে যে অলরেডি ওদেরকে মানে ডেড বডিগুলো কিছু বের হয়ে গেছে, কিছু গণকবর দেওয়া হয়েছে। আগের দিন তো ব্রিগেড, মানে একটা ইনডিসিপ্লিন অবস্থা যেটা আমরা দেখি না। আপনার কিন্তু আমাদের যদি আমি একটু বলি, সেনাবাহিনীর যে কোনো একটা ইউনিটে যদি আপনার একটা সিম্পল ঘটনাও ঘটে, ধরেন আপনার 1 লিটার তেলও চুরি হয়েছে, এটা নিয়ে কোর্ট অফ ইনকোয়ারি হয়, এটা নিয়ে 11 জনের টিম হয়। এটা হচ্ছে অ্যাক্টিভিটি লেভেল। সেখানে এত বড় ঘটনা, ভেতরে মানুষজন নাই, ভেতরে ওরকম অ্যাক্টিভিটি নাই, অ্যাজ ইফ মানে সামথিং ইজ মানে হিডেন ইন দ্য ফ্রম দ্য ভেরি বিগিনিং। হ্যাঁ, ফিশি। সো ওইটা আমার চোখে লেগেছে। হ্যাঁ। আর আপনি একটা সম্প্রতি একটি ইন্টারভিউতে বলেছিলেন একটি বাইনোকুলারের কথা, খুব সম্ভবত এই বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন। আমি এটি শুনবো, তার আগে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। আমি একটি বিরতি থেকে এসে আমি আরো বেশ কিছু কথা আপনার থেকে জানবো। সুপ্রিয় দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। আমরা পিলখানা হত্যাকাণ্ডের বিষয় ছাড়াও আরো বেশ কিছু অজানা তথ্য আমরা জানবো তার মুখ থেকে। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথেই, ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আরও একবার স্বাগত। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন ক্যাপ্টেন শাহনাজ। আমি বিরতিতে যাবার আগে আপনার কাছে একটি প্রশ্ন জানতে চেয়েছিলাম যে একটি বাইনোকুলারের কথা খুব সম্প্রতি আপনি একটি ইন্টারভিউতে বলেছেন, সে বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন আমাদের সাথে। সম্প্রতি বলেছি বলতে যে ওই সময়টাতে আমি ছাড়াও আপনি জানেন যে 46 ব্রিগেডেরও একটা সার্চ অ্যান্ড রেস্কিউ টিম ঢুকেছিল। সেখানকার একজন মেজর, উনি একটা বাইনোকুলার পেয়েছিলেন, যেটা আমাদের দেশের, ইনফ্যাক্ট আমাদের দেশের যে আপনার ইউনিটগুলো যখন মুভ করে, যেমন আমাদের ইউনিট মুভ করে, আমাদের কিন্তু বাইনোকুলার নিয়ে আমরা কেউ ঢুকি নেই। আমাদের মাথায় বাইনোকুলার দরকার হবে এরকম অপারেশন না আসলে আমাদের। হ্যাঁ, কিন্তু ওইখানে আমরা বাইনোকুলার পেয়েছি এবং বিডিআরের ইয়ারও এটা ইউজ করে না। তো উনি এরকম পেয়েছেন কিছু। এবং আমি যেটা বলেছিলাম যে ওই সময় এনটিভির একটা দল, তারা হয়তো বা একটু র্যান্ডমলি তারা বিভিন্ন জায়গায় যাচ্ছিল এবং সবার স্পিচ নিচ্ছিল। তো আমার যেটা নিয়েছে তখন তো আমি যে সিলিংটা দেখিয়েছি, হ্যাঁ, তখন ওই মেজর স্যার 46 ব্রিগেডের, আনফর্চুনেটলি ওনার নামটা আমার মনে নেই, উনি ওই বাইনোকুলারটা পেয়েছিলেন। তো স্যারের সাথেও আমার মানে ওই সবগুলো বিষয়ে আমি একসাথে এনেছি। এবং ওই রাতের বেলা যেদিন আমার যে ফুটেজটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, ওই স্যারের ফুটেজটাও কিন্তু ওই দিন ওখানে ছিল এনটিভিতে। এবং আমি এটা মনে করি যে এনটিভির যেহেতু আর্কাইভে অবশ্যই এই ইম্পর্টেন্ট এগুলো আছে, এই সবগুলো ওনাদের কাছে আরও অনেক কিছুই আছে, সেগুলো যদি ওনারা প্রকাশ করেন তাহলে আসবে। সো বাইনোকুলারটা বেসিক্যালি ওই স্যার বের করেছিলেন, নট মি, আমি সিলিংটা বের করেছিলাম। আচ্ছা, এই যে ওই দিন 25-26 যে 2 দিন হত্যাকাণ্ড চললো, এই যে নৃশংসভাবে হত্যাকাণ্ড, আপনারা ভেতরে যাওয়ার পরে আমরা গণমাধ্যমে দেখেছি যেটা এখনো মানুষ দেখছে, যে ম্যানহোল থেকে লাশ বের করা হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে, ভেতরে যে কোয়ার্টারগুলো ছিল সেগুলোও হচ্ছে ভাঙাচোরা অবস্থায় আছে। এর মধ্যেও কিছু কিছু ব্যক্তি বা তাদের ঘরবাড়ি সুরক্ষিত ছিল, যারা পরবর্তীতে বিভিন্নভাবে অনৈতিকভাবে সুবিধাও নিয়েছেন সরকারের থেকে। তো তাদেরকে আজ পর্যন্ত বিচারের আওতায় আনা যায়নি এবং তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়নি। এটার নেপথ্যে আসলে কি? জিজ্ঞাসাবাদ দূরের কথা, আমি ওনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারা এখানে আসেন, এই সেটে আসেন। যেমন আমি ওখানে যে 3টা ব্যাটালিয়ন ছিল, হ্যাঁ, 44 রাইফেল ব্যাটালিয়নের ছিল, যে লেফটেন্যান্ট কর্নেল শাম স্যার অনেক জায়গায় বলছেন যে আমাকে নিয়ে ভুয়া তথ্য হচ্ছে। আপনি আপনার পক্ষে কথা বলেন, এখানে আসেন, এই প্রোগ্রামে আসেন, ইউ ডিফেন্ড ইউর সেলফ। আপনার বাসায় কেন কিছু হয়নি? আপনি সবাই মারা গেল, আপনারা এমন কি ম্যাজিক আপনাদের হাতে ছিল যে আপনাদেরকে মারলো না? এবং পুরো 2 দিন এই ঘটনা, 2 দিনে মারলো না। এর মধ্যে আপনি কয়েকবার বের হয়েছেন, ঢুকেছেন, সেগুলো তো পরে জানতে পেরেছি। উনি কিন্তু বের হয়েছেন, এর মধ্যে বেশ কয়েকবার বের হয়েছেন, ঢুকেছেন। এবং উনি 26 তারিখ রাতের বেলা যে উনি ওনার বাসায় ছিলেন, সেটা আমি একজন আমাদের যে মারা গিয়েছে যেসব অফিসার, তাদের একজনের মেয়ের মুখে শুনেছি, আমি এটা নোট ডাউন করে রেখেছি। ও দেখেছে যে ওই আঙ্কেল বাসায় এসেছিলেন। তাহলে এই জিনিসগুলো যে আপনারা আপনার ব্রাদার অফিসার মেরে পুঁতে রাখছে, আপনারা বাসায় এসে ঘুরে যাচ্ছেন, মানে এগুলো কি বিশ্বাস করতে হবে আমাদেরকে? সো এখানে বোঝা যাচ্ছে যে ভেতরে ইনভলভমেন্ট ছিল, ভেতরে ইনভলভমেন্ট ছাড়া এত বড় ঘটনা আসলে করা পসিবল না।
আচ্ছা, এই যে এই ঘটনার যে আপনার 16টি বছর অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার হলো না, এমনকি তদন্ত বাধাগ্রস্ত হয়েছে। আমরা এমনটিও দেখেছি যে র্যাব শুরুতে বেশ কিছু তদন্ত করলেও তাদেরকেও থামিয়ে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত 16 বছরেও এটা বিচারের দ্বার প্রান্তে আসলো না। এটা কি আদৌ বিচার, এটার সুষ্ঠু বিচার কি পরিবাররা পাবে বা দেশবাসী দেখতে পাবে? ওয়েল, কেন হলো না এটা আপনি জানেন। 16 বছর ফ্যাসিস্ট গভর্নমেন্ট ক্ষমতায় ছিল। এই কারণে ফ্যাসিস্ট গভর্নমেন্ট তারা যাদের সাথে হাত মিলিয়ে, যারা তাকে ক্রিয়েট করেছে, ফ্যাসিস্টকে ক্রিয়েট করেছে, যাদের সাথে হাত মিলিয়ে তারা নিজ দেশের মানুষকে হত্যা করে, নিজ সেনাবাহিনীকে ধ্বংস করে তার মানে কি বলে, তার দাসত্ব সে প্রকাশ করেছে, তার আস্থা অর্জন করেছে যে দেশের প্রতি, তা সেই 16 বছরে যেটার বিচার হবে না স্বাভাবিক। বরং যারা এটা নিয়ে কথা বলতে গিয়েছে, এমনকি স্টেটমেন্ট দিয়েছে, এমনকি এই তদন্ত কার্যের সাথে যুক্ত ছিল, সবাই কিন্তু চাকরিচ্যুত অথবা গুম অথবা খুন এগুলোর শিকার হয়েছে। কাজেই এবং এরাও খুব ভীত অবস্থায় ছিল। এই যে আপনার অফিসারের ফ্যামিলিগুলা, ওনারা খুব মানে ভীত অবস্থায় ছিল। বিভিন্নভাবে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। এমনকি তাদের এই যে অফিসারগুলার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করা যায়। তোমার বাবা তো চুরি করতো, উনি ডাল ভাতে ছিল, মানে ওদেরকে স্কুলে এগুলি বলা হতো। ওদেরকে মানসিকভাবে ভেঙে দেওয়া হয়েছে। এটা একটা মানে সাংস্কৃতিক সফট পাওয়ার ব্যবহার করে। আপনি দেখেছেন বিডিআর নিয়ে তেমন কোথাও কোনো আপনার একটা অনুষ্ঠানই করতেন প্রত্যেক বছর 25 মানে আপনার বিভিন্ন চ্যানেলে আমরা দেখতাম, সেটাও কিন্তু আমরা দেখিনি। তো সব মিলিয়ে আসলে 16 বছরে এটা পাওয়ার প্রশ্নই আসে না। এবং আমার বিশ্বাস, যেহেতু আসলে মানে আল্লাহর উপরে বিশ্বাস থেকে বলছি আর কি, যে এই ফ্যাসিস্ট যে চলে যাবে এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিলেন যে উনি ধৈর্য ধরেন, তবে শেষমেশ ইয়ার সত্য প্রকাশিত হয়, ছেড়ে দেন না। সেখান থেকে আমার মনে হয় এটার বিচার হবে। আচ্ছা, আমরাও আশাবাদী যে এটির বিচার হবে ইনশাল্লাহ। আপনি সেনাবাহিনীতে যে যখন জয়েন করেছেন, আপনি বলছিলেন যে আপনি 3 দিনের মাথায় আপনার মাকে হারিয়েছিলেন। এরপরে আমার মনে হয় যে এত বড় একটা ঘটনার সম্মুখীন হলেন, যেখানে আপনার হয়তোবা অনেক সহযোদ্ধারা ছিল যারা ভেতরে ছিল, আপনি চাইলেও ভেতরে ঢুকতে পারেননি। মানে এমন কোনো মুহূর্তের কথা কি মনে পড়ে যেটি এখনো আপনার মনে দাগ কেটে আছে এই 25-26 এই 2 দিনের মধ্যে? এক্স্যাক্টলি। আসলে কি, আমাদের সেনাবাহিনীটা কিন্তু ছোট একটা জায়গা, একটা পরিবারের মতো। আমার একটা সৈনিক যদি আসলে একবেলা না খায়, আমি যে কোয়ার্টার মাস্টার ছিলাম, এটাও আমার কনসার্ন। এর জন্য কিন্তু পানিশমেন্ট খেতে হয়। আমি জানি না আপনি জানেন কিনা, তা আমি তো অ্যাডজুটেন্ট হিসেবে ছিলাম। মানে একটা সৈনিক একবেলায় খায়নি বা তার খাবার আমি এনশিওর করতে পারি না, এটা প্রমাণ হলে আমার পানিশমেন্ট হতে পারে। সো উই আর লাইক এ ভেরি ক্লোজ ফ্যামিলি। সেখানে এতগুলো অফিসারকে মেরে ফেলা, মারা গিয়েছেন নৃশংসভাবে, মানে এটা আসলে আনবিয়ারেবল পেইন। আমি যে বলেছিলেন যে আমি মানে চিৎকার করে বলিতে চাহিয়াও করিতে পারি না চিৎকার, সেরকম অবস্থায় আমার মনে হয় যে প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা সৈনিক, সবার মনে এটা দাগ কেটেছে এবং আমাদের ভীষণ কষ্ট পেয়েছি আমরা, এবং এই কষ্ট এখনও অনেকে বহন করছে, ইনক্লুডিং মি। এবং আমি মনে করি না যে এখান থেকে আমার কোনো মুক্তি আছে। মানে অ্যাজ লং অ্যাজ আমার ডেথ আসে, I shall always remember this incident. যে এটা কিভাবে এটা হলো, কিভাবে আমাদের চোখের সামনে আমরা আমরা এরকম হাত দিয়ে সবাই দাঁড়িয়ে থাকলাম, আর আমাদের নিরাপত্তা বেষ্টনীর ভিতরে ওরা মেরে অন্য দেশে চলে গেল। আই ক্যানট জাস্ট অ্যাকসেপ্ট দিস। আমরা কিভাবে এই দেশে ওয়ার্ক করবো, আমরা কিভাবে এই দেশকে রক্ষা করব, যদি when it comes to the পয়েন্ট অফ মানে আওয়ার সভারেন্টি, যেখানে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার কথা, সেই দেশে আমরা নিরাপত্তা বেষ্টনীর ভেতরে রেখে আমাদের ভাইদেরকে মেরে ফেলতে দিলাম। আই জাস্ট ক্যানট অ্যাকসেপ্ট দিস। আসলে আমরাও এমনটা প্রত্যাশা করি যে এমন কোনো সরকার আসলে কখনো না আসুক যারা দেশ বিরোধী হয়। আমাদের দেশে আসলে এমন কেউই আর কখনো ক্ষমতায় না আসুক যারা দেশের স্বার্থের বাদ দিয়ে অন্য কোনো স্বার্থকে সবার আগে প্রাধান্য দিবে। আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এই যে আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে আওয়ামী লীগের সেনাবাহিনী বা বিএনপির সময় দেখেছি বিএনপির সেনাবাহিনী, এই যে সেনাবাহিনী তো পুরো দেশের, যাদেরকে নিয়ে গর্ব করার মতো, যারা দেশের জন্য কাজ করে, এবং সেনাবাহিনী কিন্তু বেশিরভাগ সময় সেনানিবাসের মধ্যেই থাকে তারা। তো এত কিছুর পরেও এই যে দলীয়করণ যে সেনাবাহিনীকে নিয়ে,
এটার নেপথ্যে আসলে কি? আসলে শুধু সেনাবাহিনী না, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে যখন যে গভর্নমেন্টই আসুক না কেন, গভর্নমেন্ট থেকে তো সমস্ত সরকারি প্রতিষ্ঠানকেই আলাদা করে ফেলতে হবে। আপনি বলেন সেটা আমলা, আপনি কি পুলিশ কি দলীয়করণ হচ্ছে না হচ্ছে? আমলারা তো, কিন্তু সেনাবাহিনীর প্রতি তো মানুষের এক্সপেকটেশন ছিল, হ্যাঁ, তো তাদেরকে এটার বাইরে রাখার দরকার এই কারণে যে আপনি বাকিদেরকে দলীয়করণ যাই করেন, কারণ এটা সার্বভৌমত্বের প্রশ্ন। দেশ থাকলে না আপনি দেশ রুল করবেন, আর এই দেশ থাকলে না আপনি দেশে চাঁদাবাজি করবেন। এই যেগুলো করছেন আপনারা পকেট ভরতে চাচ্ছেন, আপনাদের এই মোটা মাথা এতটুকু নাই যে আপনার দেশটাই বিক্রি করে দিচ্ছেন, এবং সেইটার জন্য সেনাবাহিনীকে একদম সেপারেট করে রাখতে হবে। যাই টাচ করেন কেন ভাই, এখানে টাচ করেন না, এদের পিওরিটি টাচ করেন, এদেরকে পিওর রাখেন। আপনার তো আগে দেশ বাঁচলে না আপনি বাঁচবেন। কিন্তু আপনারা যখন চিন্তা করেন যে দেশ যেখানে চলে যায়, বিক্রি করে দেই, ভেঙে ফেলি, ধ্বংস করে দিই, আমি বিদেশে গিয়ে ভালো থাকি, আপনি যখন এইভাবে চিন্তা করবেন, তারাই একমাত্র এই ধরনের কাজ করতে পারে। সো আসলে, এবং আরেকটা জিনিস আমি যেটা বলবো, যে দলীয়করণের বিষয়টা, আমরা যখন ঢুকেছিলাম তখন আমরা জানতাম যে এই জিনিসটা আসলে চেঞ্জ করতে হবে। প্রধানমন্ত্রীরা কিন্তু সবসময় আমাদের ডিফেন্স মিনিস্টার, আমাদের দেশে কোনো আলাদা ডিফেন্স মিনিস্টার নাই, অবশ্যই ডিফেন্স মিনিস্টার আলাদা হওয়া দরকার। দেন প্রাইম মিনিস্টার এই জায়গাটা ছাড়েন না। যখন যিনি প্রাইম মিনিস্টার হন, উনি ডিফেন্স মিনিস্টার হন, তখন যেটা হয় যে যেহেতু উনি একটা দলের, তাই না, আমাদের মিনিস্টার তো একটা দলের, ডিফেন্স মিনিস্টার দলের প্রধান থাকেন, তখন যেটা হয় যে যারা ওই যে প্রমোশন লোভী অফিসার, তারা ভাবেন যে যদি আমি ওই দলটা করি বা ওই দলের সাথে আমার ইনক্লিনেশন থাকে, তাহলে তো ডিফেন্স মিনিস্টার আমাকে প্রমোশন দিবেন। এবং তাই হতো, ওনাদের ব্যাকগ্রাউন্ড চেক করে যদি দেখা যেত যে হ্যাঁ উনি দলের লোক, তাহলে তাদের প্রমোশন হচ্ছে এবং হয়েছে। এটা আসলে মানে আমি আই ক্যানট টেল যে এটা শুধু আওয়ামী লীগের সময় হয়েছে, আমি শুনেছি বিএনপির সময় হয়েছে। সো এইটা তো আসলে একটা ব্যাড কালচার। আপনার সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনীকে পিওর রাখেন, তাদের ট্রেনিং দেন, তাদেরকে কিছু মিক্স আপ করবেন না। তারা দেশের সীমান্ত রক্ষা করুক, তারা দেশ নিয়ে ভাবুক। একটা দলকে আপনারা পরিষ্কার রাখেন, তারপরে আপনার দল নিয়ে কী করবেন করেন। আপনার প্রমোশনের লোভে যদি এখন কিছু অফিসার আপনার মানে দলে আসে, আপনি ভাবেন যে সেনাবাহিনীকে কন্ট্রোল না করতে পারলে আমি দেশকে কন্ট্রোল করতে পারবেন, এটা সত্যি না। আপনি যদি ওদেরকে পিওর রাখেন, ভালো মতো ট্রেনিং দেন, সারা পৃথিবীর গভর্নমেন্ট করছে না, কখনো বারাক ওবামা আসছে, কখনো ট্রাম্প আসছে, ওদের সেনাবাহিনী তো এগুলি থেকে দূরে আছে, তাদের কোনো দল করার দরকার। দেশপ্রেমটাই সবার ঊর্ধ্বে, দেশপ্রেমিক একটা দল তো থাকতে হবে, সেটা তো আমাদের মাথায় রাখা দরকার, সে যেই হোক না কেন। এই যে দেশের প্রসঙ্গটা যেহেতু আসলো, আমি যদি আপনার কাছে এক কথায় জানতে চাই যে এখন কেমন আছে বাংলাদেশ? আমার নিজের ফিলিংসটা হচ্ছে খুবই মিক্সড ফিলিংস। নাগরিক হিসেবে অবশ্যই আমি অ্যাজ আই সেড, আমি সবসময় নিউট্রাল ইয়েতেই কথা বলি। আমি নিজে কোনো দল সাপোর্ট করি না, এখন পর্যন্ত করতে পারছি না আর কি। যদিও বিএনপির মানে যে ব্যাকগ্রাউন্ড বা অনেক কিছুই ভালো, স্পেশালি ম্যাডাম জিয়া, ওনার সম্পর্কে আসলে আমরা নিজেরা অনেক কিছু ভুল জেনেছি। আমি যখন বড় হয়েছি, অ্যাটলিস্ট এটা বলতে পারি, তখন কিন্তু ওনাদেরকে নিয়ে অনেক মানে আওয়ামী লীগ কী করতো, যে একটা স্যাবোটাজ করে একটা প্রোগ্রাম করতো ওই যে 21শে আগস্ট নিয়ে, এবং সফট কালচারে যে আপনার পত্রপত্রিকা, তাদের কিছু পত্রপত্রিকা দিয়ে সবসময় ওনাদেরকে সবসময় বিতর্কিত করে রাখা হতো। কাজে আমরাও যখন বড় হয়েছে, আমরা বিএনপি সম্পর্কে কারেক্ট মানে নিয়ে বড় হয়নি, কারেক্ট আমি বলবো যে ধারণা নিয়ে বড় হয়নি। এখন যখন নাও দ্যাট উই নো অ্যাবাউট বিএনপি, ওরা মানে কি বলবো ভালো, মানে ভালো হিসেবে যে তারা, আমার কাছে মনে হচ্ছে না যে দেশ বিক্রি করার মোডে আছে, বাট হোয়াট দে আর ডুইং, তারা ওই যে 16 বছর খেতে পারি নাই, এখন আমাদের খেতে হবে, এখন সব জায়গায় লুটপাট, সব জায়গায় চাঁদাবাজি, এটা করছেন। তা আমার চিন্তা হচ্ছে যে ওনারা যে মানে দেশ বিক্রি করার চিন্তা করছেন, এতেই আমি খুশি। মন্দের ভালো, আগের থেকে তো ভালো, আরেক দেশে বিক্রি করার চিন্তা করছেন না আর কি। ডাল ভাতের কথাটা একটু আগে যে বলছিলেন, কথায় এই বিষয়টা নিয়ে আমাদের এর আগেও যারা অতিথি এসেছেন, যারা সাবেক সেনা কর্মকর্তা এসেছেন, তাদেরকেও আমি প্রশ্ন করেছি। এই ডাল ভাতের বিষয়টা নিয়ে আসলে আমরা সাধারণ মানুষ যারা, অনেকেই আসলে বিষয়টা ক্লিয়ার না, আসলে পরিষ্কার নাই। ডাল ভাতের বিষয়টা আসলে কি ছিল এবং তাদের যে বিদ্রোহের মূল কারণ তারা যেটি দেখিয়েছিল, এটা যদি একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, আপনাদের এখানে তো মনে হয় হাসান নাসির স্যার এসেছিলেন। হাসান নাসির স্যাররা কিন্তু তদন্তে পেয়েছিলেন যে ডাল ভাতের এটার কোনো সংশ্লিষ্টতা একেবারেই ছিল না। মানে যে কথাটা বলা হচ্ছিল যে ডাল ভাত প্রোগ্রামের কারণে মানে টাকা পয়সা লুজ করেছিল তারা, হ্যাঁ, ওনারা বরং বের করে একটা তো অ্যাকচুয়াল অ্যাকাউন্টিং আছে, একটা অ্যাকচুয়াল ফ্যাকচুয়াল ইনফরমেশন আছে, সেইটার বেসিসে ওনারা বলতে পারেন যে যেই সময়টাতে, ওই বছরটাতে যখন জেনারেল শাকিল স্যার টেক ওভার করলেন, তখন বরং ডাল ভাতে আরও বেশি লাভ হয়েছে। আচ্ছা, কোনো হয় না, এবং কোনো টাকা পয়সা কোথাও চুরি হয়েছে বা কেউ খেয়েছে এরকম কোনো প্রমাণ সহ কোনো চ্যানেল কখনো কিছু বলতে পারে নাই, মুখে মুখে বলছে। আপনি একটা দেখেন, একটা তথ্য উপাত্ত দেখান, ওই সময় উনি এত টাকা নিয়েছেন,
ওনার এই এত টাকা আপনার ট্রানজাকশন হয়েছে, হ্যাঁ খালি আপনারা তো বললে হবে না, আপনি ইউ কাম আপ। তো ওদের এটা দুর্বল স্ক্রিপ্ট, ভারত এবং আওয়ামী লীগের এই যে বললাম সবগুলা নাটকে ওনাদের দুর্বল স্ক্রিপ্ট। ওনারা ডাল ভাতকে চিন্তা করলেন যে কিভাবে মারবো, কি বলে মারবো, তো বলো যে এই ডাল ভাত একটা ইস্যু দাঁড় করে, মানে খুবই মানে এমন একটা ইস্যু নিলেন যেটা একেবারে হয় নাই, জিরো, আসলে ডাল ভাতের মতো ডাল ভাতের মতো নেই। তাই এই স্ক্রিপ্টের সাবজেক্টটা হচ্ছে কি ওনারা চুরি করেছেন, চুরি কথা বললে মানুষের কষ্ট কম হবে। আপনি একটা মানুষকে চোর বলে মারলেন, আরেকজন হচ্ছে ভালো লোক মারলেন, দুটো তো ডিফারেন্স আছে। কিন্তু তারপরও এই ক্ষোভের বহিঃপ্রকাশ তো আমার মনে হয় এভাবে হতে পারে না, যদি সেটা করেও না, অসম্ভব। এবং আমি একটা কথা বলি, পার্সোনাল দেখার কথা বলছি। একটা তো হচ্ছে যে আমি যখন আসলে যাই তখন আমার মনে আছে যে আমি যখন ব্যারাকে গেলাম, মানে 27 তারিখেই ব্যারাকগুলোতে গিয়ে দেখলাম কি ওদের সবগুলো ব্যারাকের যে বাথরুমগুলো সব টাইলস করা। মানে ওই সময় কিন্তু আপনার 2009-এও আমাদের আর্মির যে ইউনিটগুলো সেগুলোর কিন্তু মানে ওয়াশরুমগুলো তখনও টাইলস করা হয় নাই, এবং ওদের থাকার অবস্থা অনেক ভালো, খাবার দাবার অবস্থা অনেক ভালো। এই সমস্ত ইমপ্রুভমেন্টে আমি শুনলাম যে ওই শাকিল স্যার এসে করছেন। আচ্ছা, তাহলে শাকিল স্যার তো তোমাদের সব, মানে আপনি কখন বিদ্রোহ করবেন যে আপনি আগের থেকে খারাপ আছেন? তোমাদের অবস্থা তো আগের থেকে ভালো, তোমাদের অবস্থা আগের থেকে ভালো, সব দিক থেকেই ভালো। তো মানে বিদ্রোহ করার মতন ওদের সাইকোলজি আসলে ছিল না। ভেতরে যারা কথা বলেছে ওই কয়েকজনকে বাইরে থেকে তো ওরা জানতো যে, এবং এই জন্যই বাইরে থেকে লোক এনে মারতে হয়েছে, কারণ ওরা জানতো যে ভেতরের লোকদের ওরা এতটা খেপাতেই পারবে না, ডাল ভাতের কথা বলে ওরা খেপাতে পারবে না যে ওরা গিয়ে ওদের অফিসারদের মারে। বাইরে থেকে লোক এনে ওদের মারতে হবে, এটা একটা জিনিস। আর 2 নম্বর হচ্ছে ওদের কিছু দেখবে যে ইয়াং, মানে যেগুলো কথা বলেছে না মুখটুক বেঁধে, এগুলি সবই নতুন, মানে জানে না কিছু, সিনিয়র কেউ নাই, জেসিও নাই, কোনো সার্জেন্ট নাই, ওই লেভেলের কিন্তু আপনি কাউকে পাবেন না। তো জুনিয়র যেগুলো কিছু জানে ওদেরকে কিছু টাকা পয়সা দিয়ে ওরা বলেছে যে এদেরকে অ্যাসোসিয়েট করো। আচ্ছা, তো তারা এই 6-7টা কিলারও তারা ভেতর থেকে সত্যিকারের বিদ্রোহী বের করতে পারেন নাই, টকিং অ্যাবাউট ডাল ভাত, যাদেরকে দিয়ে ওনারা কিল করাতে পারবেন। দে হ্যাড টু হায়ার দিস। তাহলে কিভাবে ডাল ভাত এটার সাথে সংশ্লিষ্ট হয় বলেন? এই সত্যটা আসলে সামনে আসা দরকার এবং পরিষ্কারভাবে আমার মনে হয় দেশবাসীরও জানা দরকার ছিল। আমি আরও কিছু কথা আপনার থেকে জানবো, তার আগে সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। আমি বিরতির পরে এসে আরও কিছু কথা আপনার সাথে বলবো। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে, ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত আপনাদেরকে। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন ক্যাপ্টেন শাহনাজ জাহান। আমি বিরতিতে যাবার আগে আপনার কাছে ডাল ভাতের বিষয়টি পরিষ্কার হয়েছি। ব্যক্তিগতভাবে আমি নিজেও আসলে সদুত্তরটা পেয়েছি আমার মনে হয়। আমরা কথা বলছিলাম বিরতিতে যাবার আগে যে দেশপ্রেমের বিষয়টা নিয়ে। আমি এই জায়গাটাতে আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে আমাদের দেশ বাদেও বিভিন্ন দেশের যারা হচ্ছে ইন্টারন্যাশনাল এজেন্সিগুলা রয়েছে, যারা রয়েছে, মোসাদ আছে, এমন আমাদের দেশেও যেমন ডিজিএফআই রয়েছে। তো আমরা কিন্তু দেখি যে প্রত্যেকের মধ্যেই দেশপ্রেমটা সবার আগে। আমাদের দেশে বিগত সময় আমরা দেখেছি আপনাদের সেনা কর্মকর্তারাও অসংখ্য মানুষকে আমরা দেখেছি গুম হতে, নির্বিচারে মানুষকে বিভিন্নভাবে গুম হতে দেখেছি, এবং ডিজিএফআইয়ের বিরুদ্ধে আমরা অনেক শুনেছি অভিযোগ। যদিও আসলে সবাই তো নিশ্চয় এমন না, কিন্তু এই দেশপ্রেমের অভাবটা যেটা অন্যান্য দেশের মোসাদ যাদের কথা বলছিলাম, আরও যারা রয়েছে তাদের মধ্যে আছে, আমাদের মধ্যে আসলে দেশপ্রেমের অভাবটা ঠিক কোথায় আসলে? হ্যাঁ, এটা নিয়ে আমার কিছু বলার আছে। আমি একটা জিনিস বলতে চাই যে ধরেন আমরা তো মুভিতে দেখি, সিআইএকে দেখি, হ্যাঁ, ল্যাংলিতে তাদের বিশাল বড় হেডকোয়ার্টার আছে, সবচেয়ে ট্যালেন্টেড, সবচেয়ে ভালো, বেস্ট ইউনিভার্সিটির বেস্ট ট্যালেন্টেড ছাত্রছাত্রীদেরকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয়। একে তো তারা ট্যালেন্টেড, 2 নম্বর হচ্ছে যারা আসলে ওই লেভেলে ট্যালেন্টেড থাকে তারা মানে তাদের কাছে দেশের অনেক গুরুত্ব থাকে, কারণ ওরা ব্যক্তি জীবনে অনেক উপরে উঠতে পারে। তো ওরা কিন্তু হাইলি মোটিভেটেড টু সেফগার্ড দেয়ার নেশন। ইভেন রকেও আমি প্রশংসা করব, ওরা ওদের দেশের জন্য ফ্যান্টাস্টিক কাজ করছে। তারা তাদের যেটা ফরেন পলিসি, তারা আমাদের কাছে ভিলেন হলো, তাদের দেশে তারা এবং ইন্ডিয়াতে অনেক ট্যালেন্টেড ছেলেপেলে আছে, তারা বিভিন্ন দেশে পড়াশোনা করছে, ইউকেতে পড়াশোনা করছে। তাদের গভর্নমেন্ট তাদেরকে একত্রিত করেছে, তাদেরকে দিয়ে টিম বানিয়েছে, তারা এটা খুব ভালো অপারেট করছে বিভিন্ন দেশে। এটাই করার কথা, ঠিক আছে, ভালো। মোসাদ তো বলার বাহুল্য, তারা মানে দেশে যে পৃথিবীর এমন কোনো ইঞ্চি নাই যেখানে তাদের হাত নাই। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে দেখেন তারা তাদের নেশনের ইন্টারেস্টকে প্রোটেক্ট করছে। তা আমাদের দেশের যে ডিজিএফআই, আর উই ডুইং দিস?
ইটস ফাইন, যে আমাদের অবশ্যই একটা অর্গানাইজেশন থাকতে হবে, একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন থাকতে হবে, কিন্তু আমাদের ক্ষেত্রে কেন এরকম ব্যত্যয়গুলো দেখা যাচ্ছে যে উই আর নট রিয়েলি প্রোটেক্টিং আওয়ার ইন্টারেস্ট, রাদার উই আর প্রোটেক্টিং আওয়ার প্রমোশন, আমাদের মানি, ব্যাংক ব্যালেন্স। এতগুলো ডিজিএফআর অফিসার, এতগুলো ইয়ার অফিসার, তাদের 5,000 কোটি টাকা 4,000 কোটি টাকার সন্ধান মিলছে, ওনারা বিদেশে গিয়ে লুকিয়ে বসে আছেন, একটা জায়গায় এসে কথা বলার মতো সাহস নাই। এটা তো খুবই লজ্জার ব্যাপার। এবং তারা পারপাসটা সার্ভ করছে। হ্যাঁ, কত টাকা হলে আপনাদের হয়? কবে আপনারা দেশকে নিয়ে ভাববেন? এটাই আমার প্রশ্ন। এনএসআইতে দলে দলে আওয়ামী লীগের মানে কথা বলতে পারে না, আপনার একটা লাইন লিখতে পারে না, না আছে ট্যালেন্ট, না আছে বুদ্ধি, এদেরকে কিন্তু ঢোকানো হয়েছে। ইভেন এখনও ওরা অনেকে কাজ করছে, অনেক দেশপ্রেমিক অফিসারও আমি শিওর আছি, কিন্তু এটা এইভাবে করা যাবে না। এদেরকে একটা আলাদা ট্যালেন্টেড ছেলেপেলেদেরকে একসাথে করেন, ট্রেন আপ করান, বাইরে থেকে ট্রেন আপ, এবং সবচেয়ে বড় কথা তাদের দেশপ্রেমের মোটিভেশন থাকতে হবে। আমি অ্যাজ আই সেড, যে এখন চেঙ্গিস খানের আমল নাই যে সবাই সবার সাথে মাঠের মধ্যে যুদ্ধ করবে। এখন তো যুদ্ধই হচ্ছে টেকনোলজি আর ইন্টেলেকচুয়াল আপনার ওয়ার। কাজে আপনার এই টিমটা পিওর হইতে হবে, আপনার দেশপ্রেমিক হতে হবে, এবং এই টিমটা একই সাথে যাতে সবার সাথে কম্পিট করতে পারে। সে আইএসের সাথে কম্পিট করুক আর রয়ের সাথে কম্পিট করুক, আমাদের তো এরকম একটা দল থাকতে হবে। আপনি কিছু এই যে নন কোয়ালিফাইড কিছু লোভী মানুষকে দিয়ে আপনি একটা আপনার অর্গানাইজেশনটা ভরে ফেললেন, ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ভরে ফেললেন, তাহলে তো দেশের স্বার্থ বিক্রি হবে, ইনফরমেশন বিক্রি হয়ে যাবে। এই জায়গাটা তো খুব সফিস্টিকেটেড, তো সেটা আমাদের খুবই দরকার, এবং আমার মনে হয় আমাদের সংস্কারের পথে এটাই ফার্স্ট করা দরকার। সেনাবাহিনীকে যদি আমরা পুনরুদ্ধার করতে চাই, আমাদের খুবই একটা এফেক্টিভ এবং দেশপ্রেমিক একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন দাঁড় করানো দরকার, এবং আস্তে আস্তে সেনাবাহিনীটাও এবং অন্যান্য অর্গানাইজেশনও, পুলিশ, অবশ্যই পুলিশের কথা বলতে হবে, পুলিশ, আমলা, মানে সরকারি সমস্ত অপারেট ইয়েগুলোই আসলে কারেক্টলি চলতে হবে। এই যে সংস্কারের কথাটা যে বললেন, 1 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেল, সংস্কারটা ঠিক আসলে কত দূর আপনার মনে হয়, এবং আমরা আসলে ঠিক কোন জায়গাটাতে পৌঁছাতে পেরেছি এতদিনে? এবং পাশাপাশি আরও একটি বিষয় জানতে চাই যে এনসিপি যে নতুন দলটা গঠিত হলো, যাদের নেতৃত্বে সমগ্র বাংলাদেশ, সাধারণ মানুষ, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রত্যেকে রাজপথে নেমেছিল, স্বৈরাচার হটাও আন্দোলনে তারা সফলও হয়েছে, স্বৈরাচারকে হটাতে পেরেছে। কিছুদিন পরে গিয়ে আমরা দেখলাম সেই একই চিত্র, তারা আবার দল গঠন করলো, বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, একজনের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে তাদের টাকার উৎস, বিভিন্ন কথা আসছে। তো এই যে বিষয়টা আসলে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আচ্ছা, একে একে আসি যে আসলে যে অনেকে আমাকে পছন্দ করে বা করে না, তারপর আমার আসলে যেটা মনে আসে আমি এটা কখনো আটকে রাখতে পারি না। সংস্কার যে হলো না, এটার প্রথম কারণ হচ্ছে যে আপনি দেখেন 5 অগাস্টের আগে থেকে ইয়ারা তো বলছে যে আপনার বিক্রম মিস্ত্রি, তারপর সেনাপ্রধান ভারতের, হ্যাঁ, ওনারা কিন্তু 3 বা 2 তারিখে অলরেডি অ্যাজিউম করেছিলেন যে ফ্যাসিস্টকে তারা রাখতে পারবেন না, তাদের সেবাদাসীকে তাদের নিয়ে যেতে হবে। তখন থেকেই তাদের মাথায় চিন্তা ছিল যে তাহলে আমরা কিভাবে আবার মানে পুশব্যাক করব। তখন থেকে উপদেষ্টা যে পরিষদ হবে সেটা নিয়ে কিন্তু তারা আগেই পরিকল্পনা করে ফেলেছিলেন। আমি যতটুকু জানি যে আমি একটা শুনেছিলাম যে যখন একটা ভয়েস ক্লিপ শুনেছিলাম যে হাসিনা যখন চলে যায়, এগুলো ওনারই ছিল যে চুপ্পু যাতে থাকে, তারপরে আপনার সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ বাট দেন আই হ্যাভ নো রেসপেক্ট, রাষ্ট্রপতি, হ্যাঁ, উনি যাতে থাকে, অ্যান্ড দেন খালেদা জিয়াকে ছেড়ে দাও, মানে ওনার এগুলা ওনার ছিল, ওনাকে আগে থেকে বলা হয়েছে যে মানে পরবর্তীতে কি করা হবে, এবং কিছু উপদেষ্টাকে আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে যে, কারণ আপনি দেখেন, খেয়াল করে দেখেন 4 তারিখে আপনি যদি এনসিপির যে মানে এখন যে নাহিদ সার্জিস, ওরা কিন্তু নিজের একটা নাম দিয়েছিল, একটা লিস্ট দিয়েছিল, তারপরে বলা হলো এই লিস্টটা হবে না, আমরা একদিন অপেক্ষা করলাম। তারপরে কিন্তু আপনার 6-7 তারিখের দিকে ডক্টর ইউনূস ঠিক ছিল, কিন্তু বাকি এই উপদেষ্টা মণ্ডলীটা কে তাদেরকে বুদ্ধিটা দিল যে এদেরকে দিতে হবে, এটা আমরা উই কুড নেভার নো। আই হোপ যে এনসিপির ছাত্ররা এটা আমাদেরকে বলবে যে তোমাদেরকে ভাই কে নামগুলো চেঞ্জ করে কে এই নামগুলো ঢুকিয়ে দিল, আমাদেরকে এই জিনিসটা, আমি জানি যে ওরা আজকে কালকে হোক এটা বলবে। তো এই সময় উপদেষ্টা মণ্ডলীর ভেতরেই কিছু মানে আমার কাছে মনে হয় কিছু মল ঢুকে গিয়েছে যারা বিপ্লবের করে না, বিপ্লবের আত্মা ধারণ করে না। আর ডক্টর ইউনূসকে যেটা করা হয়েছে, ডক্টর ইউনূস ওনার যা ইন্টেলিজেন্স, উনি যা শুনে কানে, হয়তো ওনার নিজের বুদ্ধি থেকে করে অথবা ওনার ইন্টেলিজেন্স থেকে করে, কিন্তু ওনাকে একদম ব্লাইন্ড করে রেখেছিল তারা ফর 6 to 7 months। এইটা আমি খবর পেয়েছি। তার আশেপাশে যেসব লোকেরা ঘোরাঘুরি করতো তারা দেশ সম্পর্কে তাকে সঠিক ইনফরমেশন দিচ্ছিল না। আমাদের চাওয়া কি, আমাদের পাওয়া কি, আমরা কি চাচ্ছি, সাধারণ মানুষের অবস্থা কি, হচ্ছে একটা, তাকে বলা হচ্ছে একটা।
তো উনি অনেক দিন এই ঘোর প্যাচে ছিলেন, যেটা আমি খবর পেয়েছি। সো ওনারা ওইভাবে আসলে সংস্কার করতে পারেন নাই, কাজ করতে ভুল জিনিস নিয়ে দৌড়াচ্ছিলেন। দেখেন আসলে এই কমিটি বানাচ্ছেন, ওই কমিটি বানাচ্ছেন, এই জিনিসগুলো করেছেন। এইভাবে কালক্ষেপণ করে হাসিনাকে ফেরত আনার একটা যে ব্লু প্রিন্ট ছিল ভারতের, সেটা কিন্তু তারা সাকসেসফুল, এবং এখন আমরা তাদের সেই চিত্রটা দেখতে পাচ্ছি। বাই দিস টাইম এনসিপির ছেলেগুলিকে তারা কি, এনসিপি যে দল গঠন করেছে আমি খুশি হয়েছি। আসলে একটা দল ছাড়া, যেহেতু ওরা করেছে, দল ছাড়া তো আসলে আমাদের এখানে মনোপলি গেম চলছে। কিছু কম্পিটিটর আসুক থাকুক, সমস্যা নেই, কিন্তু ভাই সৎ হতে হবে। টাকা পয়সা কেন খাবা, একটা কেন খাবা, একটা মিল কেন খাবা, 5 টাকা কেন খাবা, 10, তোমাকে যদি কেউ বসতেও বলে, এক কাপ চাও দেয়, যে তোমার আসলে এলাই না, you don't sit there, you don't talk, or you don't have a cup of tea there. তো এই জায়গাটা যাতে তোমরা না হারিয়ে ফেলো। আমি নিজেও কিন্তু এনসিপির মানে যেদিন তাদের জন্ম হয় যে অনুষ্ঠান, সেখানে আমাকে আমন্ত্রণ করেছিল, আমি গিয়েছিলাম, আমি খুশি হয়েছি। কিন্তু এগুলো যদি সত্যি হয়ে থাকে যে দে আর টেকিং মানি, সাম অফ দেম দে আর টেকিং মানি ফ্রম সাম অর্গানাইজেশনস বা চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে যায়, তাহলে খুবই দুঃখজনক হবে। আমাদের কোনো আশার আলো আর থাকবে না। ওদেরকে নিয়েই আসলে একটু আশান্বিত ছিলাম আমি। তাহলে এই যে অন্তর্বর্তী সরকারের সাফল্য ঠিক কতখানি আপনি বলবেন, যে এই যে 1 বছর অতিবাহিত হয়ে গেল, এবং এনসিপি যে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, এখনও কিন্তু অনেকেই বলছে যে এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারেরই একটা দল, অর্থাৎ ডক্টর ইউনূসের মানে তার নেতৃত্বেই হচ্ছে এই দলটা, কিন্তু উনি আছেন পর্দার আড়ালে, এরকম কথাও কিন্তু অনেকে বলছেন। যেহেতু এখন স্বাধীনভাবে কথা বলা যাচ্ছে, যেটি আগে বলা যেত না, মানুষ কিন্তু উনি যদি এটার পেছনে থাকেন, তার সমস্যা কি? ফার্স্ট অফ অল আমি কোনো সমস্যা দেখি না। প্রত্যেকেরই আপনি বলতে পারেন যে যত গভর্নমেন্ট অফিসার, তাকে কিন্তু দিতে হয়, গভর্নমেন্ট অফিসারকেও কিন্তু ভোট দিতে হয়, কোনো না কোনো দল তো সে করে, প্রত্যেকেরই একটা লাইকিং থাকে। তো ডক্টর ইউনূস যদি চিন্তা করেন যে একটা নতুন দল হোক, একটা কম্পিটিটর আসুক, তাহলে এই ইলেকশন ফেয়ার হবে, উনি ভাবতেই পারেন। এরকম অনেকে বলতে পারে, আমি জানি না সত্য বা মিথ্যা কি, এখানে আমি কোনো সমস্যা দেখি না যেখানে। কিন্তু আমি যেটা সমস্যা দেখছি সেটা হচ্ছে যে এনসিপিতে যে তোমাদের নামে যে ওদের নামে যে খারাপ কথাগুলো আসছে, যে ওরা টাকা পয়সা, ওটা যদি না করে থাকে, তাহলে ওদের ক্লিয়ারলি এসব প্রোগ্রামে আসা উচিত, ট্রানজ্যাকশন দেখানো উচিত, ব্যাংক ট্রানজ্যাকশন প্রকাশ করা উচিত, যে আপনারা যে আমাদেরকে নিয়ে এগুলো বলেন, এগুলো ভুল। তাহলে সাংস্কৃতিকভাবে তাদের ফাইট করা উচিত। তো সেই জায়গাটা না করে তোমাদের তো ভয় কিসের ভাই? এই যে সংস্কৃতির কথাটা যে বললেন, আমাদের দেশের ধর্ম নিয়ে, সংস্কৃতি নিয়ে যে চর্চাগুলি হয়, যার কারণে প্রায়শই এই যে আমরা সমস্যাগুলো দেখি, এবং বিগত সময়গুলোতেও কিন্তু আমরা দেখেছি যে যারা আলেম ওলামা, তাদের উপরেই কিন্তু অসংখ্যবার নির্যাতন নেমে এসেছে, কারাবরণ করতে হয়েছে, অনেকে গুম হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তো এই আলেম ওলামাদের বা হচ্ছে যে ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন কিংবা যারা ধর্ম নিয়ে কথা বলেন, তাদেরকে বিগত সময়ে যে এভাবে হেনস্থা করা হয়েছে, এর পেছনে কারণটা কি আসলে আপনার মনে হয়? আমাদের পার্শ্ববর্তী দেশ যেহেতু ফ্যাসিস্টকে তৈরি করেছে, পার্শ্ববর্তী দেশ ওনাদের তো মানে যে ধর্ম আর কি, যেটা আমরা দেখেছি যে আমাদের সংস্কৃতিতে তাদের একটা বড় ছাপ ছিল গত 16 বছরে। ইটস ফাইন, ইটস ওকে, আমি বলছি না যে অন্য কোনো ধর্মকে নিয়ে গান কবিতা লেখা যাবে না বা তারা আসতে পারবে না, সবাই আসবে, কিন্তু মুসলিমরা যেখানেই প্রকাশিত হয় সেখানেই তারা টেরোরিস্ট। মাথায় টুপি থাকলে জঙ্গি, মাথায় হিজাব থাকলে টেরোরিস্ট। কেন ভাই? এই যে জঙ্গি নাটক যে 2 দিন পর পর, আসলে কি আপনি যেহেতু খুবই পুয়ার ওদের প্রত্যেকটা স্ক্রিপ্ট, এইচ এন্ড এভরি, আমি যদি আপনি করেন এইচ এন্ড এভরি, প্রত্যেকটা ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে যে আসলে ওরকম কিছুই না। ভাই একটা মাদ্রাসার ছাত্র, সে তোমার কতটুকু ক্ষতি করতে পারবে? সে তোমার কি ক্ষতি করেছে? বা একজন আলেম ওলামা, প্রত্যেকটা ক্ষেত্রেই তাদেরকে ধরে ধরে একটা স্ক্রিপ্ট তৈরি করে তাদেরকে অত্যাচার করা হয়েছে। এবং আমার কাছে যেটা মনে হয়, আপনি জানবেন যে বাংলাদেশের কিন্তু 80% উপরে মানুষ মুসলিম, এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট। আপনি ইন্দোনেশিয়া তো মুসলিম আছে, মালদ্বীপে মুসলিম আছে, কিন্তু এত বড় সংখ্যক মুসলিম একটা দেশে এত ঘন কনসেন্ট্রেশনে আর কোথাও নাই। উই আর নাম্বার 1। এবং আনফর্চুনেটলি দেখেন যে আমাদের পেছনে, মানে মুসলিমদের পেছনে মানে যেসব শত্রু লেগে থাকার কথা, তারা সবাই আমাদের পেছনে আছে, এবং তারা খুব গুড এলাই, তারা নিজেরা অনেক ভালো বন্ধু, তাদের নিজেদের অনেক ভালো আছে। তো ওই সংস্কৃতির জায়গাটা থেকে কিন্তু তারা আমাদেরকে হিট করতে চেষ্টা করে সবসময় টেরোরিস্ট হলেই মুসলমান। আমার কথা হচ্ছে যে ঠিক আছে, আপনি দেখেন আমাদের গত 16 বছরে অনেক নাটকে, সিনেমায় আপনি ভারতীয় ইয়েদেরকে দেখবেন, আমার বাংলাদেশ থেকেও আপনার নায়ক নায়িকারা গিয়ে ভারতে গিয়ে অভিনয় করেছেন, কিন্তু আপনি দেখবেন যে আপনি যে ঘটনাটা, এই একজন মুসলিম সে হচ্ছে হিন্দুর জমি কেড়ে নিচ্ছে, আপনি যে মানে প্লটটা দেখবেন, আপনি একটা গল্প দেখান যেখানে একজন মুসলিম, একজন আলেম ওলামা, উনি একটা ভালো কাজ করেছেন, এরকম কি হয় না দেশে? সেটা নিয়েও একটা গল্প লিখেন, সেগুলো কিন্তু হয়নি।
মানুষের মনে প্রচ্ছন্নভাবে ইসলাম বিদ্বেষের একটা চেষ্টা করা হয়েছে। এবং এই যে বিগত সময়ে যে জঙ্গি নাটকগুলো আপনি বলছিলেন, আপনি যেহেতু একজন সেনা অফিসার ছিলেন, মানে আপনার দৃষ্টিতে আসলে কি মনে হয় আমাদের দেশটাকে আসলেই এতটা জঙ্গিবাদ ছিল আমাদের দেশে? না, একেবারেই নাই। অ্যাজ আই সেড যে প্রত্যেকটা জিনিসই তো সাজানো ছিল, শাপলা চত্বরের ঘটনা থেকে শুরু করে ইনফ্যাক্ট, এবং ওই দিন আমি লিখেছিলাম যে শাপলা চত্বরের জিনিসটা নিয়েও কিন্তু আমি কারেক্টলি জানতাম না আনটিল 5 অগাস্টের পরে আমার হাতে একটা রিপোর্ট আসে যেখানে আমি জানতে পারি যে মাতোয়াইল ডাম্পে রাত্র 2টা থেকে 3টার মধ্যে প্রায় 200 থেকে 300 মাদ্রাসার ছাত্রদেরকে কেটে ফেলা হয়েছে। আমি জানি না, ইফ ইউ নো দিস, আমি এগুলো খবর রাখি। ওখানে কেটে, এবং মাতুয়াল এলাকায় যদি আপনি একটা ইন্টারভিউ করেন, ওখানে কিছু লোক নিয়ে আসেন, আপনি জানতে পারবেন তারা এটা দেখেছে, দেয়ার উইটনেস। সেটা সেদিন রাতে শাপলার যে ঘটনা সেদিন রাতের বেলা হয়েছে, ওদেরকে মেরে আপনার বিভিন্ন ডাম্পারে করে নিয়ে ওখানে একটা আপনার পানি পরিশোধন কেন্দ্র আছে যেখানে করা যায়, সেখানে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা মাতুয়ালের শত লোক দেখেছে। সেই রিপোর্টটি আমার হাতে এসেছে, এবং যেই ছেলেটি এটি লিখেছে বা যে মেয়েটি এটি লিখেছে তারা খুব বাচ্চা মানুষ, ওরা এত 7-5 না বুঝেই সত্যি কথা লিখেছে। তখন আমি প্রথম এটা নিয়ে জানতে পারি, এবং আমার মনটা আসলে খুব কষ্ট পেয়েছে যে আসলেই তো এই ছোট বাচ্চা, 14-15 বছরের বাচ্চা, আপনার মতো ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেখানে আপনি অন্য দেশের আপনারা মোসাদ দিয়াদের সাথে মিটিং করেন, আপনার কি ক্ষতি করতে পারে? আপনি তাদেরকে 200-300দেরকে মেরে ফেললেন, এবং এই যে ইসলাম বিদ্বেষ তৈরি করা। আসলে কি আমাদের এটা ঠিক যে আমাদের অ্যানসেস্টাররা অনেক হিন্দু ছিলেন, আমরা পুরোপুরি মুসলমান হতে পারি নাই, না আমরা হিন্দু না আমরা মুসলমান। আমাদের কালচারের মধ্যে অনেক হিন্দুয়ানি আছে। মুসলমান হলে ঠিকমতো মুসলমান হওয়া দরকার, সত্য কথা বলা দরকার। ইসলাম যে আপনাকে আদেশ করে সেটা বলেন, সত্য কথা বলেন, সত্য কাজ করেন, ঘুষ নিয়েন না, ভেজাল দিয়ে না, সেটা কিন্তু আমরা হতে পারিনি একটা নেশন হিসেবে। শাহনাজ, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আমি আসলে আপনার কাছ থেকে অনেক মূল্যবান কথা জানলাম, এবং যে কথাগুলো আসলে এতদিন হয়তো বা আপনিও প্রকাশ করতে পারেননি মন খুলে, আমরা সেই কথাগুলো আপনার কাছ থেকে জানলাম, দেশবাসী শুনলো। আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এসএটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এসএটিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। যে কথা যায়নি বলা তো আছে, যে কথা যাচ্ছে না বলার একটা সময় আমরা পার করছি। এখনও সবাই সব কিছু বলছে না চ্যানেলে, যে আমার থেকে বেশি কথা জানে এরকম লোক আছে না, দে আর নট টকিং। কিন্তু এসএটিভি সেই সুযোগ করে দিয়েছে, তারা সত্য কথা প্রকাশ করছে। অনেক ধন্যবাদ এসএটিভিকে এবং এর ম্যানেজমেন্টকে। যখন পরিবর্তনের সময় আসে তখন একদল মানুষ পোশাক পরিবর্তন করে আর অন্য দল পরিবর্তন করে চেহারা। আসুন আমরা সবাই মিলে দেশটাকে সত্যিকার অর্থে পরিবর্তন করি। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া সেই নির্মম বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো ঘটনা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।